এই ক্লাসে আমরা বলের ভ্রামক এই টপিকটি আলোচনা করব। যদিও এই টপিকটা আমরা আগে আলোচনা করেছি, তবে সেখানে বলের ভ্রামক না বলে আমরা পড়েছিলাম ওটা ভরের ভ্রামক, কিন্তু একই কনসেপ্ট। বলের ভ্রামক আর ভরের ভ্রামক একই কনসেপ্ট। এবার ওই ভরের ভ্রামক যখন পড়ছিলাম তখন বলেছিলাম যে ভরের ভ্রামক কি করে, বস্তুতে ঘূর্ণনের প্রবণতা উদ্ভব করে। মানে ভরের ভ্রামকের জন্যই বস্তু কি হয়, ঘুরতে থাকে, ঘূর্ণন গতি হয়। ঠিক আছে, যেরকম দেখো, যেরকম একটা বস্তু রৈখিকভাবে যখন গতিশীল হয় তখন আমাদের বল প্রয়োগ করতে হয়, তেমনি একটা বস্তুকে যদি একটা বিন্দুর সাপেক্ষে ঘোরাতে হয় তখন কিন্তু কি হবে, ওই বস্তুটাকে কি প্রযুক্ত করতে হবে, বলের ভ্রামক প্রযুক্ত করতে হবে। এবার চলে আসি ডিরেক্টলি বলের ভ্রামক কি। এবার আসবো বলের ভ্রামক কি। ঠিক আছে, বলের ভ্রামক দেখো, একটা এইটা একটা দণ্ড ধরলাম এবং তুমি ধরে নিতে পারো এই দণ্ডটা, ঠিক আছে, ভরহীন দণ্ড। এটা ধরে নিলাম ভরহীন দণ্ড, এটা হচ্ছে ভরহীন, লেখার দরকার নেই। এবার এই ভরহীন দণ্ডের এই প্রান্তে একটা এম ভরের, ঠিক আছে, একটা এম ভরের বস্তু আছে। ওকে, এটা হচ্ছে ফিক্সড বিন্দু, এটা হচ্ছে ফিক্সড বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড বিন্দু। মানে তাহলে বস্তুটা এইদিকে বা এইদিকে রৈখিক গতি থাকবে না। ঠিক আছে, কিন্তু তুমি ধারণা করতে পারছো এই যে ভর, এই ভরটার জন্য কিন্তু এ কী করতে পারে, নিচের দিকে এইভাবে ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারে। মানে এতে ঘূর্ণনের সৃষ্টি হবে। অর্থাৎ তাহলে এখানে বলের ভ্রামক কাজ করছে। এখানে তুমি দেখো, আমি বলছি কি বলের ভ্রামক, ঠিক আছে, বলের ভ্রামক অর্থাৎ এখানে একটা বল আছে। এখানে কি বল আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে একটাই বল কাজ করছে, সেই বলটা কি, সেই বলটা হচ্ছে গিয়ে এই বস্তুটির ওজন mg। ঠিক আছে, mg কাজ করছে। তাহলে এখানে এই যে দণ্ডটাকে গতিশীল মানে ঘূর্ণনের জন্য যে সাহায্য করছে, তো সেই সেই বলটা কি, mg। ঠিক আছে, তাহলে এই mgর জন্যই কি হচ্ছে, বস্তুটা ঘুরছে। ঠিক আছে, বা আমি বলবো mg বলের জন্যই ঘুরছে। ঠিক আছে, এবার আমরা যেহেতু বলেছি যে এখানে বস্তুর ঘূর্ণনের জন্য কে দায়ী, বলের ভ্রামক দায়ী, তাই আমাকে বলের ভ্রামক বার করতে হবে। তো বলের ভ্রামক তোমাকে যদি বার করতে হয় তাহলে আগে দেখতে হবে কি বল কাজ করছে, এবং আরেকটা বার করতে হবে বস্তুটা কোন বিন্দুর সাপেক্ষে ঘুরছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিন্দু, এটাকে আমি ও দিলাম, তাহলে এই বস্তুটা ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে। এবার এই দণ্ডটার দৈর্ঘ্য যদি এল হয়, দণ্ডটার দৈর্ঘ্য যদি এল হয়, ঠিক আছে, তাহলে এই বলের ভ্রামক, বলের ভ্রামক হচ্ছে কি, এই বলের ভ্রামক হচ্ছে যে বলের জন্য ঘুরছে সেই বল গুণিতক, গুণিতক ঘূর্ণন কেন্দ্র থেকে, ঘূর্ণন কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এইটা ইম্পর্ট্যান্ট, বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এটা হচ্ছে বলের ভ্রামক। বল গুণিতক ঘূর্ণন কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। দেখো এখানে তাহলে কত বল কাজ করছে, এখানে বল কাজ করছে mg। ঠিক আছে, এবার দেখো বলের ক্রিয়ারেখা বলতে বল কোন রেখা বরাবর কাজ করছে, তাহলে এইভাবে কাজ করছে, ঘূর্ণন কেন্দ্র এইটা, তাহলে ঘূর্ণন কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব নিশ্চয়ই কত হচ্ছে, এল হচ্ছে, তাহলে mg/l। ওকে, তাহলে তুমি বলের ভ্রামক পেয়ে গেলে mg × l, মানে বল ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা দেখো, যদি
এই সিস্টেমটাই এরকমভাবে থাকতো, সেই মুহূর্তে এইভাবে থাকতো, এই একই সিস্টেম এইভাবে যদি থাকতো, তখন তোমার এই বলের ভ্রামক কত হতো? দেখো এটা এম, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এমজি কোন দিকে কাজ করছে? এমজি নিচে দিয়ে কাজ করছে, তাই না? আর ভর কেন্দ্র কোথায়? ভর কেন্দ্র হচ্ছে এইটা, সরি ভুল বললাম, ঘূর্ণন কেন্দ্র। এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, এটাকে ও ধরলাম। এটা হচ্ছে বল আর এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, ঠিক আছে। এবার এই সিস্টেমটার ক্ষেত্রে বলের ভ্রামক কি সেই এমজি ইন্টু এল হবে? কারণ এর দৈর্ঘ্য হচ্ছে এল, এর দৈর্ঘ্য হচ্ছে এল। এখানে কি সেই বলের ভ্রামক কি তোমার এমজি ইন্টু এল হবে, না অন্য কিছু হবে? তো তুমি দেখতে পারো যে বলের ভ্রামক বলা হয়েছে বল গুণিতক ঘূর্ণন কেন্দ্র থেকে বলের যে ক্রিয়ারেখা তাদের লম্ব দূরত্ব, মানে ঘূর্ণন কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এখানে তুমি খেয়াল করে দেখো বলের ক্রিয়ারেখাটা কোনটা? বলের ক্রিয়ারেখাটা হচ্ছে এইটা, এইটা বলের ক্রিয়ারেখা। এবার লম্ব দূরত্ব বলতে এই বিন্দু থেকে নিশ্চয়ই এটা লম্ব দূরত্ব না, তো লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব হচ্ছে এইটা, মানে এই দূরত্বটা, এই দূরত্বটা। তো এই দূরত্বটা কত? এটা যদি এই অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, ঠিক আছে, থিটা কোণ যদি করে, তাহলে এটা তো তোমার এল মানে অতিভুজ, আর এটা ভূমি, তাহলে এটা হবে এল কস থিটা, এল কস থিটা। মানে এখানে বলের ভ্রামক তাহলে হচ্ছে, এখানে বলের ভ্রামক, এখানে বলের ভ্রামক হচ্ছে এম জি ইন্টু এল কস থিটা। বোঝা গেল? এই যে এই ডিস্টেন্সটা তোমরা কিভাবে বের করবে বুঝতে পেরেছ? ডিস্টেন্সটা হচ্ছে কেন্দ্র, ঘূর্ণন কেন্দ্র, সেখান থেকে এই বলের ক্রিয়ারেখা তোমরা বের করবে, ঠিক আছে। বলের ক্রিয়ারেখা মানে যে রেখা বরাবর বল কাজ করছে সেই রেখাটার, ঠিক আছে, দূরত্ব, লম্ব দূরত্ব ঘূর্ণন কেন্দ্র থেকে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, দিলে তুমি কি বের করতে পারবে? বলের ভ্রামক বার করতে পারবে। ওকে, এবার এই বলের ভ্রামকের একক কি হবে? বলের ভ্রামকের একক কি হবে? বলের ভ্রামকের একক, তো তুমি সিম্পল দেখতে পাচ্ছ বল গুণিতক দূরত্ব মানে নিউটন ইন্টু মিটার, ঠিক আছে। বলের ভ্রামকের একক তাহলে হচ্ছে নিউটন ইন্টু মিটার। এর মাত্রাও তুমি করতে পারবে, এর মাত্রা কত হবে? মাত্রা হবে বলের তো এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ইন্টু সরি দূরত্বের হচ্ছে এল, তাহলে আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। এবার এই বলের ভ্রামক দু ধরনের হয়, একটা ধনাত্মক হয় আর একটা ঋণাত্মক হয়। তো ধনাত্মক বলের ভ্রামক কি, ঋণাত্মক বলের ভ্রামক কি? দেখো এখানে দেখো, এখানে আমি এটা একটা ভরহীন দণ্ড, ঠিক আছে, বা তুমি একটা সুষম দণ্ড ধরতে পারো, না আমি এটা ভরহীন দণ্ডই ধরলাম, ঠিক আছে, সুবিধা হবে আমাদের এটা বোঝার। তো ভরহীন দণ্ড, তার এক প্রান্তে M2 আর একটা প্রান্তে M1 আছে, এবং আমি কি করেছি এখান থেকে x দূরত্বে আর এই বিন্দু থেকে y দূরত্বে একটা ধারালো প্রান্তের উপরে সেই দণ্ডটাকে রেখেছি। ধারালো প্রান্তের উপরে মানে তুমি বলতে পারো এরকম একটা পেনকে এই হাতের উপর যেরকম বসানো হয় আর কি, এটা ধারালো প্রান্তের উপরে এরকম বসানো আছে, এটাকে ধারালো প্রান্তের উপর বসানো আছে। তো ধারালো প্রান্তের উপর যদি বসানো হয় তাহলে ঘুরবে, এবং কোন দিকে ঘুরবে? যেদিকে কি হবে, বেশি বলের ভ্রামক হবে সেই দিকে ঘুরবে। এবার দেখো আমরা বেশি বলের ভ্রামক সেটা পরে দেখছি, এখানে দেখো দুটা বলের ভ্রামক থাকবে। আচ্ছা, তো বস্তুটা এই বিন্দুর সাপেক্ষে ঘুরবে, এটাকে আমি ও বিন্দু দিলাম, এটাকে ও বিন্দু দিলাম, তো এই বিন্দুর সাপেক্ষে ঘুরবে। এবার দেখো এর উপরে কি বল কাজ করছে? M1 মানে mg, তো নিজের ওজন কাজ করছে M1g, আর এর ক্ষেত্রে
m2g, ঠিক আছে, m2g। এবার ভাবো এই বলটা যদি বেশি হতো, কোনটা, এইটা যদি বেশি হতো, তাহলে এই যে দণ্ডটা এই বিন্দু সাপেক্ষে কোন দিকে ঘুরতো, এই দিকে ঘুরতো। মানে এটা কিভাবে ঘুরতো, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতো, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতো। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতো। আর এইটা যদি বেশি হতো তাহলে এই m2gর জন্য কি হতো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতো। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতো, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতো। আচ্ছা, তাহলে এই m1g এর জন্য যে ভ্রামক উৎপন্ন হচ্ছে, মানে বলের ভ্রামক উৎপন্ন হচ্ছে, সে দণ্ডটাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতো, আর এই m2gর জন্য ঘড়ির কাঁটার দিকে ঘুরতো। যে বলের ভ্রামক বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরায় সেটা হচ্ছে ধনাত্মক বলের ভ্রামক, আর যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরায় সেটা হচ্ছে ঋণাত্মক বলের ভ্রামক। তাহলে এই m1g এর জন্য যে বলের ভ্রামকটা তুমি পাবে ওটা হবে ধনাত্মক, ঠিক আছে, আর m2gর জন্য যে বলের ভ্রামক পাবে সেটা হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার হলো? তাহলে যে বলের ভ্রামক ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে ওটা হচ্ছে ধনাত্মক বলের ভ্রামক। তাহলে ধনাত্মক বলের ভ্রামক কি করবে, ধনাত্মক বলের ভ্রামক বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে। আর তাহলে ঋণাত্মক বলের ভ্রামক কি করবে, ঋণাত্মক বলের ভ্রামক ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে তোমাকে। তবে না মনে রাখলেও যে অতটা বেশি ক্ষতি হয়ে যাবে সেরকম কিছু নয়। তো এটা একটা নিয়ম তুমি ধরে নিতে পারো আর কি, আমরা ধরে নিয়েছি আর কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তো বলের ভ্রামককে ধনাত্মক ধরবো, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারলে সেটা কি হবে, ঋণাত্মক ধরবো। হোক, দেখো তাহলে এই যে ধনাত্মক বলের ভ্রামক এটা কত হবে, তাহলে ধনাত্মক বলের ভ্রামক এখানে কত হচ্ছে, ধনাত্মক বলের ভ্রামক এটা হচ্ছে, তাহলে বল তো হচ্ছে m1g ইন্টু, তো কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে x, m1gx, আর ঋণাত্মক বলের ভ্রামক, ঋণাত্মক বলের ভ্রামক তাহলে কত হচ্ছে, m2gy। ওকে, যদি দেখো এটা বেশি হয়, মানে m1gx বেশি হয় কার থেকে, m2gx এর থেকে, সরি m2gy এর থেকে, তাহলে কি হবে, বস্তুটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। আর যদি m2gy বেশি হয় তাহলে বুঝতে পারছো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর বস্তুটি স্থির থাকবে, না ঘুরে স্থির থাকবে কখন, এটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বস্তুটি না ঘুরে স্থির থাকবে বস্তুটি না ঘুরে স্থির থাকবে কখন, যখন m1gx ইকুয়ালস টু m2gy, বুঝলে, m1gx ইকুয়ালস টু m2gy, যেখানে তুমি জি কেটে দিতে পারো, m1x m2y, এইগুলাকে আমরা বলেছিলাম কি ভরের ভ্রামক। আর বলেছিলাম ভরের ভ্রামক যদি সমান হয় তাহলে বস্তুটি ঘুরবে না, স্থির থাকবে। বুঝতে পেরেছো, একই কনসেপ্ট, বলের ভ্রামক ভরের ভ্রামক একই কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে।
প্রথম কথা হচ্ছে আমাকে জানতে হবে কিভাবে বলের ভ্রামক বার করি। ঠিক আছে, বলের ভ্রামক বার করতে হলে আমাদের কী বার করতে হচ্ছে, কোন বলটা কাজ করছে এবং দূরত্বটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাকে বলের ক্রিয়ারেখা বার করতে হবে, আর ওই ক্রিয়ারেখা ঘূর্ণন কেন্দ্র থেকে কতটা দূরে অবস্থিত সেইটা তুমি বার করলে কি হয়ে যাবে, বলের ভ্রামক, মানে তাকে গুণ করলে বলের ভ্রামক পেয়ে যাবে। ঠিক আছে, আর বস্তুটি না ঘুরে স্থির থাকবে তার কন্ডিশান হচ্ছে গিয়ে এরকম যে ধনাত্মক বলের ভ্রামক সমান ঋণাত্মক বলের ভ্রামক। ঠিক আছে, এটা ধনাত্মক বলের ভ্রামক ছিল, এটা ঋণাত্মক বলের ভ্রামক ছিল। মোট ধনাত্মক বলের ভ্রামক আর মোট ঋণাত্মক বলের ভ্রামক যেন সমান হয়। ঠিক আছে, বা তুমি বলতে পারো যে মোট বলের ভ্রামক 0 হবে। মোট বলের ভ্রামক কী হবে, 0। মানে দেখো অ্যাকচুয়ালি আমি যদি সাইন ইউজ করি m1gx, এটা তো ঋণাত্মক বলে মাইনাস দেবো, তাহলে কি হবে দেখো m1gx, এটা এলে প্লাস হবে m2gy ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা আমরা ইউজ করব। বস্তুটি যখন না ঘুরে স্থির থাকবে তখন আমরা কি ইউজ করব, বস্তুটি যখন স্থির থাকবে তখন আমরা ইউজ করব মোট বলের ভ্রামক। মোট বলের ভ্রামক একটি বিন্দুর সাপেক্ষে, একটি বিন্দুর সাপেক্ষে একটি বিন্দুর সাপেক্ষে 0 হবে। ঠিক আছে, কিছু এক্সাম্পল নিলে তোমরা ঠিক ভালোভাবে বুঝতে পারবে। তো একটা দণ্ড আছে, এরকম একটা দণ্ড যার ভর হচ্ছে গিয়ে m। তো দণ্ডের ভর আমি ধরে নিলাম কত, দণ্ডের ভর হচ্ছে m। এবার দণ্ডের দুটো প্রান্তে, একদম দুটো প্রান্তে ধরলাম, এই দুটো প্রান্তে ঠিক আছে ধারালো প্রান্ত দিয়ে ঠেকানো আছে। ওকে, এবার এবার কথা হচ্ছে এখানে তোমাকে বার করতে হবে এই যে তোমার ধারালো প্রান্ত না, এই ধারালো প্রান্ত এর উপরে কত প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তুমি দেখো এর ভর যেহেতু m, ঠিক আছে, এর ওজনটা কোথায় কাজ করবে, এর ওজনটা কাজ করবে মধ্যবিন্দুতে mg, মানে কি কি বল আছে আমি ওটা বের করে নিচ্ছি। জি, আচ্ছা আরেকটা জিনিস ধরে নাও, পুরো দৈর্ঘ্যটা l ধরে নাও, পুরো দৈর্ঘ্যটা l ধরে নাও। ঠিক আছে, দৈর্ঘ্যটা l ধরলাম, তাহলে এর যে ওজনটা সেটা তার ভর কেন্দ্রে মানে মাঝে কাজ করছে। ঠিক আছে, এবার এই দণ্ডটা কার উপরে রাখা আছে, দুটো ধারালো প্রান্তের উপরে রাখা আছে। এবার দুটো ধারালো প্রান্তের উপর যদি রাখা হয় তাহলে এর ওজন তো এর উপরে পড়বে, ফলে কি হবে, এর উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে উপরের দিকে, এটাকে আমি n1 ধরলাম, আর এর উপরে যে প্রতিক্রিয়া বল করছে n2। ঠিক আছে, এবার দেখো এখানে এই তিনটা বলই উপস্থিত থাকবে, একটা দুটো তিনটা, এই তিনটা বলই তোমার উপস্থিত থাকবে। আচ্ছা, তাহলে এই যে অবস্থাটা, এইটা তো স্থির অবস্থা। স্থির অবস্থা বলতে এখানে কোনো রৈখিক গতিও নেই আর এখানে কোনো ঘূর্ণন গতিও নেই। ঠিক আছে, মানে এটা পুরো স্থির অবস্থায় আছে। তোমাকে কি বের করতে বলেছে, n1 এবং n2-র মানটা বার করতে বলেছে। ঠিক আছে, আরও কোশ্চেনে দেখবে এর ভেতরে আরও অনেক তোমার কি দেওয়া থাকবে, ভর জুড়ে দেওয়া থাকবে। ঠিক আছে, আমি তাও জুড়ে দেখাবো। তো এখানে তুমি কি করবে, বস্তুটা যেহেতু স্থির অবস্থায় থাকছে, তো তাহলে তুমি এখানে দুটো জিনিস মানে দুটো কন্ডিশান লাগাবে। একটা রৈখিক কোনো গতি থাকবে না, রৈখিক গতি থাকবে না, অর্থাৎ মোট মোট লব্ধি বল, মোট লব্ধি বল কি দেখাবে, 0। আর তো ঘূর্ণন গতি থাকছে না, ঘূর্ণন গতি থাকছে না, ঘূর্ণন গতি থাকবে না, মানে মোট লব্ধি ভ্রামক 0। ওকে, এইটা তুমি দেখাবে। প্রথমে দেখো দেখো এখানে mg কি করছে, নিচের দিকে কাজ করছে, আর n1 আর n2 উপরের দিকে কাজ করছে। আর এই রকম কন্ডিশান তোমরা অনেক করেছো,
তাহলে এক্ষেত্রে যেহেতু উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তাহলে উপরের দিকে মোট বল যা হবে নিচের দিকেও তাই হবে। মানে তুমি এখান থেকে পাচ্ছ N1 যুক্ত N2 সমান হচ্ছে mg। তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। এবার দেখো ঘূর্ণন গতি থাকবে না, মোট লব্ধি ভ্রামক 0। তো এইখানে একটা মানে ট্রিক্স বলতে পারো। দেখো এখানে যেহেতু বস্তুটা ঘুরছে না, তো বস্তুটা তো স্থির আছে, সেহেতু এখানে তুমি যে ঘূর্ণন কেন্দ্রটা যেখানে খুশি ধরতে পারো, এবং সেটা কোথায় ধরবে তুমি দেখবে যে বিন্দুতে বেশি বল কাজ করছে সেই বিন্দুতে ঘূর্ণন কেন্দ্র ধরে নেবে। তো ধরলে লাভটা কী হবে, তাহলে আমাদের যে বলের ভ্রামক বার করতে হয়, বলের ভ্রামক বের করতে হয় যে বল গুণিতক বলের ক্রিয়ারেখা ঘূর্ণন কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। তাহলে এখানে এই লম্ব দূরত্বটা শূন্য হয়ে যাবে, ফলে কি হয়ে যাবে, তো আমাদের অনেক রেজাল্টটা কমে যাবে, মানে ক্যালকুলেশানটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখো এইখানে তুমি প্রত্যেকটা জায়গায় মানে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, এই তিনটা বিন্দুতেই কিন্তু কী আছে, বল কাজ করছে। তুমি তিনটা বিন্দুকেই ঘূর্ণন কেন্দ্র ধরতে পারো, ঠিক আছে। তবে এখানে কোনো ফায়দা হবে না, কারণ প্রত্যেকটা বিন্দুতে কী আছে, একটা করে বল কাজ করছে। তো আমি তাই কি করলাম, এইখানটাকে কি ধরে নিলাম, ঘূর্ণন কেন্দ্র ধরলাম, ঠিক আছে। তাই ও বিন্দুর সাপেক্ষে আমরা কী বার করব, ও বিন্দুর সাপেক্ষে মোট ভ্রামক বার করব, মোট ভ্রামক বার করব। দেখো তাহলে দেখো এই বলের জন্য ভ্রামক শূন্য কেন, mg আর সেই একই বিন্দুতে কাজ করছে, মানে তোমার লম্ব দূরত্ব শূন্য হয়ে যাচ্ছে। এবার এটার জন্য করবে, আচ্ছা বলো তো এই N2 এই বলটা বস্তুকে কি করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, মানে ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। দেখো এটা সুন্দরভাবে বুঝতে পারছো যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মানে এটা হচ্ছে ঋণাত্মক বলের ভ্রামক। তাহলে -N2 ইন্টু, তাহলে এটা তো মধ্যবিন্দুতে অবস্থান করেছে L/2, আর এটা দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করছে, মানে +N1 ইন্টু L/2 = 0। ঠিক আছে, দিলে আমরা কি পাচ্ছি, N1 N2 আর একটা সমীকরণ পাচ্ছি। তো এই দুটো সমীকরণ সলভ করলে আমরা কি পাবো, N1 এবং N2 পেয়ে যাব। আরও তোমাদের কি দিতে পারে, ধরো এখানে দিতে পারে, এখানে একটা M1 এর ভর রেখেছি এবং সেটা হচ্ছে এর থেকে x দূরত্বে, বা এখানে বলে দিবে এখানে একটা M2 ভর দিয়েছি, ঠিক আছে, এখান থেকে y দূরত্বে। যাই দেওয়া থাকুক, তুমি কি করবে, প্রথমে দেখে নেবে যে মোট লব্ধি বল শূন্য হচ্ছে কিনা, ঠিক আছে। তো মোট লব্ধি বলের শূন্য থেকে একটা সমীকরণ পাবে, আর তারপরে মোট লব্ধি ভ্রামক পাবে, মোট লব্ধি ভ্রামক = 0 করবে, সেখান থেকে আর একটা সমীকরণ পাবে, দিলে কি হবে, সেই দুটো সমীকরণ সলভ করলে তোমার যেটা বের করতে বলা হয়েছে সেটা তুমি বের করতে পারবে। দেখো একটা ভালো কোশ্চেন হয়, মইর একটা কোশ্চেন হয়, মইর একটা কোশ্চেন হয়। তো একটা মইকে কি আছে, দেওয়ালে ঠেস দেওয়া আছে, ঠিক আছে, একটা মইকে দেওয়ালে ঠেস দেওয়া আছে। আচ্ছা, মইর ভর তুমি m ধরে নিতে পারো, মইর ভরটা হচ্ছে m, এটা হচ্ছে মইর ভর, ঠিক আছে। এবার এখানে কোন কোন বল কাজ করছে আমরা একটু দেখব। আচ্ছা, দুটো তলই তুমি ধরে নিতে পারো অমসৃণ, আর এর ঘর্ষণ গুণাঙ্ক μ1 ধরে নাও, এর ঘর্ষণ গুণাঙ্ক μ2, ঠিক আছে। এবার দেখো এইভাবে যদি রাখি, তাহলে সে স্লিপ খেতে চাইবে, তো মানে স্লিপ খেতে চাইবে মানে টেন্ডেন্সি হবে এই দিকে সরে যাওয়ার, এটার সরে যাওয়ার এই দিকে, আর এইটার সরে যাওয়ার নিচের দিকে। তো যেহেতু ঘর্ষণ আছে, বস্তু যদি গতিশীল হবে তার বিপরীত দিকে তোমার ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এখানে ঘর্ষণ বল কোথায় কাজ করছে, একটু উপরে আঁকলাম, এটা F1 দিলাম, আর এটা তাহলে কোন দিকে, নিচের দিকে সরে যাচ্ছে, মানে উপরের দিকে একটা ঘর্ষণ বল F2 কাজ করলো, ওকে। আর দেখো মইর যে ভর, মানে মইর যে ওজনটা কোথায় কাজ করবে, এটা যদি পুরো L দৈর্ঘ্যের হয়, তাহলে ঠিক L/2 দৈর্ঘ্যে কে কাজ করবে, mg কাজ করবে, ওকে। আর কি কি কাজ করবে, দেখো ঘর্ষণ বল আছে মানে লম্ব প্রতিক্রিয়া বল থাকবে, এখানে লম্ব প্রতিক্রিয়া বল তো বুঝতে পেরেছো, উপরের দিকে হবে N1, আর এখানে লম্ব প্রতিক্রিয়া বল দেওয়ালের সঙ্গে লম্ব হবে, এই দিকে হবে N2,
ওকে, ঠিক আছে। তো এবার যদি তুমি যদি আরও একটা লোককে যদি চাপিয়ে দাও, সেটাও হতে পারে যে লোককে ধরো একটা এখান থেকে L/3 ডিস্টেন্স, সরি, হ্যাঁ, L/3 ডিস্টেন্স মানে কম হয়ে যাবে, আর এখান থেকে L/3 ডিস্টেন্স আমি এখানে ধরলাম, মানে এটা হচ্ছে L/3 ডিস্টেন্স, L/3 ডিস্টেন্স। এখানে একটা এম ভরে একটা লোক থাকলো, তাহলে এখানে কী হবে, নিচের দিকে তাহলে mg কাজ করবে, ঠিক আছে। তো তোমাদের এখানে বিভিন্ন কিছু বার করতে দেয়, বিভিন্ন বলতে ধরো F1 বার করতে দেয়, μ1 বার করতে দেয়, μ2 বার করতে দেয়, ঠিক আছে। যাই করুক, ঠিক আছে, তুমি কি করবে, ফার্স্ট কি করবে, মোট বল শূন্য দেখাবে, আর তারপরে কি করবে, মোট বলের ভ্রামক কী করবে, শূন্য দেখাবে, দিলে দুটো সমীকরণ পাবে। সেই দুটো সমীকরণ সলভ করলে তোমার কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটা তুমি সলভ করতে পারবে। দেখো প্রথমে আমি কি করব, বলের মোট বল মানে মোট বলটাকে কি করব, শূন্য দেখাবো। আচ্ছা, এখানে বলগুলো দেখো দুদিকে আছে, একটা অনুভূমিক দিকে আর একটা উল্লম্ব দিকে আছে। তো খেয়াল করে দেখো, সমস্ত বলগুলা অনুভূমিক দিকে এবং উল্লম্ব দিকে আছে। প্রথমে অনুভূমিক দিকের কাজটা করো। তো প্রথমে অনুভূমিক দিকে কাজ করো। দেখো অনুভূমিক দিকে কে কে কাজ করছে, N2 কাজ করছে -x অক্ষ বরাবর, F1 কাজ করছে +x অক্ষ বরাবর। তাহলে যদি এটা স্থির থাকে তাহলে এই দুটো বলের সমষ্টি কী হবে, একই হবে, সরি 0 হবে, মানে দুটো বল কী হবে, একই হবে। অনুভূমিক দিকে তাহলে আমরা পাচ্ছি F1 = N2, ঠিক আছে। এবার উল্লম্ব দিকে দেখো, উল্লম্ব দিকে উপরের দিকে কে কাজ করছে, F2 কাজ করছে আর N1 কাজ করছে। উল্লম্ব দিকে কে কাজ করছে, উল্লম্ব দিকে দেখো ভালো করে, উল্লম্ব দিকে কাজ করছে F2 কাজ করছে আর N1 কাজ করছে। F2 কাজ করছে, উল্লম্ব দিকে মোট কাজ করছে F2 আর N1, আর নিচের দিকে কাজ করছে দেখো বড় mg প্লাস ছোট mg, বড় mg প্লাস ছোট mg, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি F1 = N2, F2 + N1 = mg প্লাস ছোটো mg, এখানে দুটো ইকুয়েশান পেলে। তো এটাকে সলভ করবে, এটা মোট বল শূন্য থেকে পেয়ে গেলাম। এবার আমরা কী বার করবো, মোট ভ্রামক, মোট বলের ভ্রামক শূন্য, মোট বলের ভ্রামক শূন্য। তো এইটা করার জন্য আগে তোমাকে একটা কেন্দ্র দরকার, মানে একটা বিন্দু দরকার, সেই বিন্দুটা তোমাকে ধরে নিতে হবে। আচ্ছা, তুমি একটা খেয়াল করে দেখো কোথায় বেশি বল কাজ করছে, হয় এ বিন্দুতে না হলে এই বিন্দুতে। তুমি কেন্দ্রটা যে কোনো একটা, হয় এই বিন্দুতে লাগাবে না হলে এই বিন্দুতে। আমি ধরে নিচ্ছি এই বিন্দুতে আমি ঘূর্ণন কেন্দ্র দেব, এই বিন্দুতে ঘূর্ণন কেন্দ্র দেব, ঠিক আছে। তো এই বিন্দুতে যদি তুমি ঘূর্ণন কেন্দ্র ধরো তাহলে N1 জন্য বলের ভ্রামক আর F1 জন্য বলের ভ্রামক শূন্য হবে, কারণ তাদের মধ্যে মানে ওই যে লম্ব দূরত্বটা 0 হয়ে যাচ্ছে। এবার দেখো এই ও বিন্দুর সাপেক্ষে mg এর বলের ভ্রামক বার করবে। তো আরেকটা এখানে ধরে রাখতে পারো, এটা হচ্ছে থিটা কোণে ধরে রাখতে পারো, না হলে ডিস্টেন্স বার করতে পারবে না। তাহলে ও বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করব। ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক দেখো বের করানো কত সোজা, দেখো বলের ভ্রামক দেখো, তাহলে বলটা তো বুঝতে পারছো mg। আচ্ছা, এটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, দেখো এটা কোন দিকে ঘোরাতে চাইছে, এই দিকে, মানে নিচের দিকে বল প্রয়োগ করছে মানে এই দিকে ঘোরাতে চাইছে, মানে তোমার আর ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে। তো ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে কথার অর্থ, তাহলে ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে মানে এটা ঋণাত্মক, তাহলে মাইনাস দেবো mg দেবো, ঠিক আছে। এবার দেখো বলের ক্রিয়ারেখা কোনটা, বলের ক্রিয়ারেখা হচ্ছে এটা বলের ক্রিয়ারেখা, তাহলে এই বিন্দু থেকে ডিস্টেন্সটা হলো এটা, ঠিক আছে। আচ্ছা, এই দূরত্বটা হচ্ছে L/2, ঠিক আছে, এখান থেকে L/2, তো এটা যদি L/2 হয় তাহলে এটা হবে L/2 cos θ, তাহলে বসিয়ে দেবো L/2 cos θ। এইটা তোমাদের বার করতে হবে, এইগুলো তো তুমি করতে পারো, ঠিক আছে। এবার দেখো এই ডিস্টেন্সটা, এটাও কিন্তু কি করবে, এটাও সেই ক্লকওয়াইজ মানে তোমার ঋণাত্মক ভ্রামক, তাহলে -mg ইন্টু, আচ্ছা এটা L/2, এটা L/2, আর এইটা ডিস্টেন্সটা কত, L/2 মাইনাস এটা L/3 ধরেছিলাম, তো এটা এখান থেকে এই পর্যন্ত L/2, তাহলে L/2 মাইনাস L/3 করলে 6, 3L মাইনাস 2L, তাহলে L/6, এটা হচ্ছে L/6, মানে এটা হচ্ছে L/6, তার সঙ্গে L/2 যোগ করতে হবে,
L/6 L/2 কত হচ্ছে তাহলে, এটা 6L প্লাস 3L মানে তোমার 4L/6, 4L/6 মানে 2L/3, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2L/3। তাহলে আমার তো দূরত্ব দরকার এইটা, কেন বলের ক্রিয়ারেখা হচ্ছে এইটা, তাহলে 2L/3, এটা তো cos θ হবে, 2L/3 cos θ। তাহলে তুমি এই বড় এমজি ছোট এমজির জন্য পেয়ে গেলে। এবার এই N2 এর জন্য বার করবে। N2 দেখো, N2 কোন দিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, মানে ঘড়ি কাঁটার বিপরীতে প্লাস হবে, তাহলে প্লাস, বলটা হচ্ছে N2, বলটা হচ্ছে N2। এবার N2 যদি হয়, এবার ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, তো বলের ক্রিয়ারেখা দেখো তুমি বিন্দু পর্যন্ত টেনে আনো এইটা, তাহলে লম্ব দূরত্ব কোনটা, এইটা, ঠিক আছে, এইটা। তো এবার এই যদি এটা যদি পুরো এল হয়, এটা যদি পুরো এল হয়, ঠিক আছে, এটা যদি পুরো এল হয়, মানে এই ডিস্টেন্সটা যা এই ডিস্টেন্সটা তা হবে, মানে এইটা যা হবে এটা তা হবে। এটা যদি পুরো এল হয়, পুরোটা যদি এল হয়, তাহলে এটা এল সাইন থিটা, মানে এটা হবে তাহলে এল সাইন থিটা, L সাইন থিটা, ঠিক আছে। আর বাকি থাকছে F2, তাহলে F2 দেখো, F2 কোন দিকে ঘোরাতে চাইছে, এই দিকে ঘোরাতে চাইছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্লাস F2। দেখো এর তাহলে আমি ক্রিয়ারেখা টানবো এইটা, তাহলে কোনটা, এই দূরত্বটা তাহলে কত হচ্ছে L cos θ, কেন এটা তো এল, তাহলে এটা থিটা করলে এটা L cos θ। এইগুলো তোমাদের বার করতে হবে, =0। দেখো তো এইটা, এই সমীকরণ, এই তিনটা সমীকরণকে তুমি যদি সলভ করতে পারবে, সলভ তো এমনি করতে পারবে, দিলে তোমার যা বার করতে বলবে সেটা বার করতে পারবে। মানে তোমাকে এটাকে এখানে কনসেপ্টটা বুঝতে হবে, আমি কিভাবে বলের ভ্রামকটা বার করছি, কিভাবে বলটা বার করছি, ঠিক আছে। দিলে আমরা এই কন্ডিশান অ্যাপ্লাই করে আমাদের যা কোশ্চেনে যা থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে পদ্ধতিটা বলে দিলাম, এই পদ্ধতিটা তোমরা ভিডিওতে দেখো, ভালো করে ক্লিয়ার করো, এবং বইতে যথেষ্ট উদাহরণ আছে, ঠিক আছে। তোমরা উদাহরণগুলো ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে।